এনসিপি তো দুদিন আগে এনসিপি প্রধান উনি তো বলেই দিয়েছেন যে অনেক উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন। তাহলে সবাই মিলে একটা জায়গায় কমন, সেটা হলো যে এই উপদেষ্টা পরিষদের কেউ কেউ, যদি ওরা নাম বলেননি, কেউ কেউ যা আছেন, যা তাদের করা উচিত তা তারা করছেন না, এবং অথবা তারা পক্ষপাত আচরণ করছেন। যখন সবাই বলছেন, ওনার দৃষ্টিতে তো ওই তিনটেই পলিটিক্যাল পার্টি, আর তো কাউকে ডাকেন না বেসিক্যালি। তো এই তিনজন থেকে যে মন্তব্যটা আসছে, আপনার কি মনে হয় এই মন্তব্যের প্রেক্ষিতে ডক্টর ইউনূস আগামী 2-1 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেবেন, কোনো উপদেষ্টাকে সরিয়ে দিবেন? আমার প্রথমত সেটা মনে হয় না। উনি সারা জীবন যেভাবে কাজ করেছেন সেখানে নিজের ইচ্ছা ছাড়া অন্য কারো ইচ্ছায় তিনি কোনো কাজ করেন নাই। উনি যখন গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন, পরে গ্রামীণ ফোনে, গ্রামীণ টেলিকমের মাধ্যমে শেয়ার হোল্ডার হয়েছেন, অন্যান্য প্রতিষ্ঠান তৈরি করেছেন, আমরা কখনোই লক্ষ্য করি নাই যে কোনো প্রতিষ্ঠানে উনি অনুপস্থিত ছিলেন, উনি সেকেন্ড ম্যান ছিলেন অথবা তার কোনো সেকেন্ড ম্যান ছিল। উনি মূলত যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে রে, অথবা আমি ডাকি দেই না আমি একলা চলি রে, এই ধরনের মানুষ। যেহেতু ওরা অনেক সফলতা আছে সেজন্য ওনার এই বিষয়ে সমালোচনা নাই। কিন্তু আপনি যদি অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিংবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইসব বিষয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে সবচাইতে ব্যর্থ নেতা হচ্ছেন তিনি, যিনি তার কোনো বিকল্প তৈরি করতে পারেন না। সেই শর্তে শেখ হাসিনা এবং আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা দুজনই তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি অস্তিত্বে স্বীকার করেন নাই কখনো, বা তাদের কোনো দ্বিতীয় ব্যক্তি নাই। সেই সংজ্ঞাতে গেলে আসলে এই দুটি নেতৃত্ব এই বিকল্পহীনতার দোষে আক্রান্ত। আর ডক্টর ইউনূস যদি কথা শুনতেনই তাহলে গত 14 মাসে অনেকের কথা হয়তো তিনি শুনতেন অথবা রাখতেন অথবা ব্যবস্থা নিতেন। আমরা সেরকম কিছু তাকে করতে শুনি নাই। তিনি শোনেন, কিন্তু তিনি নিজে যেটা ভাবেন সেটাই করেন। এটা নেতৃত্বের এক ধরনের নেতৃত্বের গুণাবলী। একাধিক ধরনের নেতৃত্ব আছে। কেউ কেউ জনগণের কথা শুনে সেই কাজ করেন, কেউ কেউ শোনেন কিন্তু শুধু নিজেরটা করেন, আর কেউ কেউ শোনেন নিজেরটা বলেন এবং দুইটা মিলিয়ে বেস্ট সলিউশন বের করার জন্য চেষ্টা করেন। আমার মনে হয়েছে যে তিনি আসলে শুনেছেন কিন্তু তিনি কিছুই করবেন না, তিনি কোনো পরিবর্তন আনবেন না যদি না কোনো উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ করে অথবা নির্বাচন করার কারণে অথবা সেফ এক্সিটের জন্য যে কোনো কারণেই হোক তারা পদত্যাগ না করেন বা পদ ছেড়ে না দেন। আর এই যে কেউ কেউ অনিরপেক্ষ আচরণ করছেন, এটিকে আপনি যদি গাণিতিক ভাবে দেখেন তাহলে জামাত যাকে অনিরপেক্ষ বলছে নিশ্চয়ই বিএনপির দৃষ্টিতে সে অনিরপেক্ষ হবে না। আর বিএনপি যাকে অনিরপেক্ষ বলছে সে নিশ্চয়ই জামাতের দৃষ্টিতে অনিরপেক্ষ হবে না, কারণ নিজের পক্ষে থাকলে পরে কেউ তাকে অনিরপেক্ষ বলে না। আর এনসিপি যাদেরকে অনিরপেক্ষ বলছে তাদের মধ্যে নিশ্চয়ই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম নাই, কারণ এরা তো তাদের কাছ থেকে এক ধরনের মনোনয়ন পাওয়া উপদেষ্টা। অতএব আপনি বুঝতেই পারছেন যদি প্রত্যেকেরই অভিযোগের মধ্যে কেউ কেউ এর মধ্যে 2 জন করে উপদেষ্টা থাকেন তাহলে আলাদা আলাদা ভাবে অন্তত 6 জন উপদেষ্টার নামে এই কেউ কেউ অভিযোগটা উত্থাপিত হয়েছে। অথবা এদের মধ্যে যদি কমনও থাকেন, প্রত্যেকের যদি 1 জন করে কমন থাকেন তাহলে 4 জন কমপক্ষে অথবা 5 জন থাকার সম্ভাবনা। তাই এই উপদেষ্টা পরিষদে সকলের অভিযোগে যদি সত্য হয়ে থাকে তাহলে বেশি পক্ষে 6 জন, কমপক্ষে 4 জন উপদেষ্টাকে সরিয়ে ফেলা স্বাভাবিক বা চলে যাওয়া স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপার দেখেন, দলগুলি কারো নাম বলছে না। তারা যখন তাদের প্রতিপক্ষ সমালোচনা করে তখন বেশ নাম ধরে ধরে কথা বলে, কিন্তু এই উপদেষ্টারা কে অনিরপেক্ষ সেটা তারা নির্দিষ্ট করে দিচ্ছেন না। এটাও বলেন নাই যে তারা কোনো নাম প্রধান উপদেষ্টাকে দিয়েছেন। ফলে এই সমস্ত বিষয়গুলি আসলে এক ধরনের আমার কাছে মনে হয় ধোঁয়াশাপূর্ণ পদক্ষেপ। যদি কেউ অনিরপেক্ষ আচরণ করে থাকেন তাহলে প্রথমে সেই অনিরপেক্ষ আচরণগুলির উদাহরণ সহ জনগণের সামনে বলেন যে এই উপদেষ্টা গত 14 মাসে এই অনিরপেক্ষ কাজ করেছেন। জনগণকে তারা কোনো আমলেই নিচ্ছেন না, জনগণকে তারা কিচ্ছু বলেন না। তারা মিলে বড় একটি ঘরের মধ্যে সোফায় বসে আলাপ আলোচনা করেন, কৌতুক রস করেন, কে ছবি তুলেছে এই প্রশ্ন করেন, নানান ধরনের খাওয়া দাওয়া নিয়ে গল্প করেন। শুনেছি বাদাম কিসমিস এগুলো থাকে, তো আমরা তো কোনোদিন এসব জায়গায় দাওয়াত পাবো না, আমরা সাধারণ জনতা, তো শুনেছি এগুলি থাকে।
তো ওইখানে তারা কি নিয়ে আলোচনা করবেন সেটা আমাদেরকে কিন্তু দেখান না, বা কি নিয়ে আলোচনা করেছেন। আবার এই যে অভিযোগ দিয়েছেন, কি অভিযোগ দিয়েছেন, কার বিরুদ্ধে দিয়েছেন, এটাও তারা বলেন না। তারা মিলে নিজেরা নিজেরা গল্প গুজবের মাধ্যমে নতুন নিরপেক্ষ সরকারের দাবি তুলেছেন। প্রশ্ন হচ্ছে যে তারা যাদের নাম দিবেন নিরপেক্ষ হিসেবে, তারা যে নিরপেক্ষ এটা সার্টিফিকেশন কে দিবে? আপনার নিশ্চয়ই মনে আছে। আমার আরেকটা প্রশ্ন, এখানে আমার একটা প্রশ্ন, এই যে আমরা বারবার দেখি যে তার নাম বলেন না, কয়েকজন বলেন, অমুক বলেন, তমুক বলেন, এবং জনগণের কাছেও তারা বলেন না। এখন যদি প্রধান উপদেষ্টা বলে যে আপনারা যে কেউ কেউ বলেছেন আমি তো বুঝতে পারি না কে কে, কাজে আমি কাউকে বাদ দিইনি, উনি যদি বলেন তাহলে ওনাকে কি আপনি খুব দোষ দিতে পারবেন? উনি তো বুঝতে পারছেন না। না, ওনাকে আপনি কোনোভাবেই দোষী করতে পারবেন না এই জন্য যে উনি নিজের পছন্দ উপদেষ্টা নিয়েছেন কিনা, নাকি উপদেষ্টারা নিয়োগকৃত নিয়োগকর্তা দিয়ে, যাদেরকে তিনি নিয়োগকর্তা হিসেবে উল্লেখ করেছিলেন, এটা তো আমরা জানি না এখনো। এই উপদেষ্টারা কি তার নিজের পছন্দে এসেছে, নাকি অন্য কারো পছন্দ এসেছে, নাকি এই যে তরুণ সমাজ তারা এদেরকে পছন্দ করে নাম দিয়েছে, সেখান থেকে তারা এসেছেন। আগে যখন তত্ত্বাবধায়ক সরকার হতো, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তখন একাধিক নাম প্রস্তাব করা হতো বিভিন্ন দল থেকে, এবং সেই নামগুলির মধ্যে থেকে আলোচনার মাধ্যমে সকলের কনসেনসাসের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হতো। তাহলে আমরা জানতাম যে অন্তত 20 জন 25 জনের নাম এসেছে, সেখান থেকে 10 জনকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু এইবার যে পদ্ধতিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেখানে কিন্তু আমরা জানি না কোন নামগুলি প্রস্তাবিত হয়েছিল, কারা বাদ পড়েছেন এবং কারা থেকেছেন। তো এই কারণে আমরা তো জানি না কে কাকে নিয়োগ দিয়েছেন। অতএব তিনি যদি এটা বলেন যে আপনারা তো নাম বলেন নাই, তাহলে আমি মনে করি এটা একটা দারুণ যুক্তি হবে, কেননা নাম বলে দিয়েছিল বলেই তো এদেরকে উপদেষ্টা হিসেবে নেওয়া হয়েছিল। এবং আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার তো একটা সাক্ষাৎকারই আছে যে এমনকি প্রধান উপদেষ্টার নামও তারা প্রস্তাব করেছিলেন, এবং সে তার বিপরীতে আরো একজনের নাম প্রস্তাবিত হয়েছিল, এবং তখন কেউ কেউ আপত্তি তোলার পরেও তার চাপ দিয়েছিলেন, এবং তখন প্রধান উপদেষ্টা নিয়োগ পেয়েছিলেন। তো এটা তো বলেছেন, এবং নাহিদ নিজেই বলেছেন 4 তারিখেই তিনি ফোনে আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। তো তার মানে কি? তার মানে তো কে বা কারা তাকে এবং উপদেষ্টাদেরকে নিয়োগ করেছে। তো এখন এই নিয়োগের যারা করেছে, অনিরপেক্ষতার দায় দায়িত্ব তো তাদেরকেও নিতে হবে। ওনারা এত লোক থাকতে নিরপেক্ষ আচরণ করে না, সেরকম লোক নিয়োগ দিল কেন? রাইট। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, যে জিনিসটা হলো কি, যে অনেকে বলছেন যে ধরা যাক আমরা যে এই যে ঐক্যমত্য কমিশন দেখলাম, সেখানে একটা মিটিং হলো, এখানে 30টা 35টা দল গেল, এবং সব দলই কিন্তু সমান গুরুত্ব পেয়েছে এখানে কথা বলার সময়। সবাই কথা বলেছে, ছোট ছোট দল যার 2 জন 3 জন লোক, তারাও কথা বলেছে। তো গণতন্ত্রে তো এরকম হতেই পারে যে সবগুলি দলকে, তারা তো জানে না কোনটা বড় দল। গণতন্ত্র তো ছোট দল বড় দল কিছু নাই, সব দলের সমান গুরুত্ব পাবে। কিন্তু আমরা দেখলাম ঠিকই 35-30টা থাকে, কিন্তু যখন ডক্টর ইউনূস ডেকে কথা বলেন, কোন জরুরি কথা বলেন, তখন উনি কেবল এই 3টা দলকে ডাকেন। তো আমি যদি পক্ষপাতের কথা বলি, আমি যদি বলি ডক্টর ইউনূসই তাবৎ দলগুলির মধ্যে এই 3টা দলের প্রতি পক্ষপাত দুষ্ট, তাহলে সেটাকে একটু ভুল বলা যাবে না, এটা অযৌক্তিক হবে না। আপনার যুক্তি যথেষ্ট ধারালো হবে এই কারণে যে উনি যে শুধু এইখানে ডাকেন তাই না, নিউ ইয়র্কে বেড়াতে যাওয়ার সময় তিনি তাদেরকে সাথে নিয়ে গিয়েছেন, এবং কোনো কাজ ছাড়াই নিয়ে গেছেন। কোনো কাজ ছিল না এই 3টা দলে, ডিম খাওয়া ছাড়া, অথবা পেছনের দরজা দিয়ে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় অপমানিত হওয়া ছাড়া তাদের কিন্তু আমরা তেমন কোনো কাজ করতে দেখি নাই। আর তারা ওইখানে গিয়ে আর কি করেছেন, ওই দলের যারা সদস্য তারা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন। নিউ ইয়র্কে এবং আমেরিকার অন্যান্য জায়গায় তাদের যেসব তথাকথিত দলীয় সদস্যরা আছেন, তারা এসে তাদেরকে রিসিভ করেছেন এবং তাদেরকে নিয়ে গেছেন। অথচ উল্টাটাই হওয়ার কথা ছিল, প্রতিনিধি দলের সদস্য হিসেবে সবাইকে সরকারিভাবে রিসিভ করা উচিত ছিল, আমাদের দূতাবাসে তাদেরকে রিসিভ করা উচিত ছিল, সকলকে যাদেরকে তিনি সাথে নিয়ে গেছেন। সেটা না করে এই 6 জনকে আলাদা আলাদা ভাবে তাদের দলীয় সদস্যরা রিসিভ করেছেন। তার মানে কি, উনি দলীয় কর্মকাণ্ড পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় খরচে 6 জনকে সাথে নিয়ে গিয়েছিলেন। অতএব যদি পক্ষপাতের কথা বলেন, এরকম পক্ষপাত আগেও হয়েছে। তিনি এর আগেও যখন সাক্ষাৎ দিয়েছেন, তখন একবার বিএনপি অভিযোগ করেছিল যে এনসিপির নেতারা সাথে সাথে সাক্ষাৎ পায় আর তাদেরকে নাকি অপেক্ষা করিয়ে রাখা হয়। অতএব এই ঘটনা তো নতুন না, এটা আগেই হয়েছে। অতএব কেউ যদি অভিযোগ করেন, একেবারে অযৌক্তিক অভিযোগ হবে না। আচ্ছা, আমি একদম শেষ প্রশ্নে চলে আসতেছি। গত কয়েকদিন ধরে আমরা দেখলাম
যে এনসিপির সঙ্গে কেমন যেন দৃশ্যতে এক ধরনের মনোমালিন্য, এক ধরনের মন কষাকষি সরকারের সঙ্গে, এবং তার কদিন পরে জামাতে ইসলামের সঙ্গে। আবার এনসিপির সঙ্গে, এনসিপিতে মোটামুটি আগে তো বিএনপি কে দীর্ঘদিন ধরে বারবার নানা রকম কথা বলতেছেন, ইদানিং আবার তারা বিএনপি কে খুব বেশি কিছু বলেন টলেন না। শুরুর দিকে আমরা জানতাম বা শুনতাম যে এনসিপি কে জামাতের বি টিম বলা হতো অথবা কিংস পার্টি বলা হতো। তো এত সমালোচনার পরেও সেই এনসিপি কিন্তু গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে। তো অনেকে এমনও বলছে এই যে এনসিপির সঙ্গে সরকারের যে সমস্ত দৃশ্যত যে ঘটনা বিরোধগুলো অথবা জামাতের সঙ্গে যে বিরোধগুলো, এগুলো কি আসলে সাজানো নাটক? আপনার কাছে এরকম মনে হয় কিছু? সাজানো নাটক এইভাবে হয়তো বলা যাবে না, কিন্তু যেটা আমরা উপলব্ধি করছি সেটি হচ্ছে যে এনসিপির প্রতি যে পক্ষপাত আছে এবং এক ধরনের আমি বলবো যে আশ্রয় প্রশ্রয় আছে, সেটা তো পরিষ্কার। দ্বিতীয়ত, যেসব বিষয় নিয়ে আপত্তি করা হয়েছিল একসময় রাজনৈতিক দলগুলির আচরণ, সেই আচরণ থেকেও এনসিপি কিন্তু বের হয়ে আসতে পারে নাই। তারাও তাদের আয়ের উৎস ঘোষণা করে না, তাদের ডোনারদের নাম বলে না, তারাও বিভিন্ন জায়গা থেকে চাঁদা আদায় করে বলে আমরা এমনকি ভিডিও দেখেছি। তাদেরও বিভিন্ন দলীয় সদস্যরা এমন মন্তব্য করেন যে মন্তব্যগুলি আগেকার যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন কলিজা ছিঁড়ে নেওয়া হবে, ভেঙে দেওয়া হবে, এটা না দিলেও পড়বো না, ওইটা না করলে আটকে দিব, হতে দেওয়া হবে না। তো একই ধরনের ভাষাই তারা ব্যবহার করেন। অতএব আমার কাছে মনে হয়েছে যে যেসব কারণে আমরা ফ্যাসিস্টদেরকে সমালোচনা করি, অন্তত ভাষার দিক থেকে ফ্যাসিস্টদের সাথে অন্তত এনসিপির কোনো কোনো জায়গাতে মিল আছে। আর যদি আপনি আচরণের কথা বলেন, তাহলে ফ্যাসিস্টরা যেরকম অন্যের সম্পত্তি দখল করত, অন্যের ব্যাংক লুট করতো, অন্যের ব্যাংক দখল করতো, এরকম তারাও ফ্যাসিস্টের অফিস এই কথা বলে সেটা দখল করে নিচ্ছেন। মানে ব্যাপারটা এরকম যে ফ্যাসিজম যা করেছে সেইটা করলে খারাপ, আর ওই একই কাজ যদি তারা করেন তাহলে সেটা একটা দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি তারা যখন একদিন আগে তারা চট্টগ্রামে একটি অফিস দখল করেছেন, তারা বলেছেন যে এই অফিসটা ফ্যাসিস্টদের অফিস এবং তারা দখল করেছেন কারণ ফ্যাসিস্টরা এখানে নাকি বৈঠক করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই একই ভবনে অন্যান্য রাজনৈতিক দলের অফিস আছে, তারা কেউ কিন্তু বলে নাই ফ্যাসিস্টরা এখানে বৈঠক করে। ওনারা খবর পেয়েছেন এখানে ফ্যাসিস্টরা বৈঠক করে, কিন্তু ওইখানে যারা রেগুলার অফিস করে তারা ফ্যাসিস্টদেরকে দেখতে পায় না। আরো মজার ব্যাপার হচ্ছে তারা বলেছেন এই সম্পত্তিটা নাকি বিহারীদের। তো বিহারীদের সম্পত্তি ফ্যাসিস্টরা নিয়ে ফেললে খারাপ, আর ওনারা নিয়ে ফেললে ভালো। এইসব নিয়ম কানুন যখন আমরা দেখি তখন আমরা হতাশ হই, আমরা মনে করি যে একই অঙ্গে এত রূপ, একই দেশে দুই আইন, এক যাত্রায় পৃথক ফল, কিছু বাগধারা আছে না? তো সেই বাগধারাগুলির অর্থ আমরা এখন বুঝতে পারি যে একই অঙ্গে এত রূপ, এক যাত্রায় পৃথক ফল, তারপরে এক দেশে দুই আইন। তো এগুলো আমরা এখন বুঝতে পারছি আর কি। আর আইন আছে, সেটা আমি বলতে পারি যে যখন অপরাধ হচ্ছে তখন কেউ হয়তো এমন একটা মানসিকতা পোষণ করেন যে তুমি করলে তোমার জন্য আইন, আমি করলে এভরিথিং ইজ ফাইন। তো এই নীতিতে যখন কিছু চলবে তখন আমরা অবশ্যই মনে করতে পারি যে এর মধ্যে কিছু কিছু জিনিস সাজানো, কিছু কিছু জিনিস লোক দেখানো, আর কিছু কিছু জিনিস হচ্ছে ইচ্ছাকৃত ভাবে করা, যে তোমরা বাইরে গিয়ে চাপ দাও, আমি এটা ভিতর থেকে মেনে নিব। এটা কিন্তু এখনকার কাহিনী না। আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সময় আন্দোলনের বিষয়টা দেখেন, আমরা বিভিন্ন বইয়ে পড়েছি যে ছাত্র নেতাদেরকে শেখ মুজিবুর রহমান বলতেন যে তোরা গিয়ে চাপ দে, আমি তাহলে দলরে বুঝাইতে পারবো যে এটা চাই, এবং এইভাবে তিনি নাকি ছাত্রলীগকে ব্যবহার করতেন। তো একই ঘটনা আমরা এখনো দেখতে পাচ্ছি যে তোমরা রাস্তা গরম করো, আমরা নিষিদ্ধ করে দিব, তোমরা রাস্তা গরম করো, আমরা প্রতীক দিয়ে দিব, তোমরা রাস্তা গরম করো, আমরা এটা দিব। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই সরকার এখনো পর্যন্ত কোনো আন্দোলনকারী পক্ষ আছে না, যেমন শিক্ষকরা আন্দোলন করছেন, তথ্য অপার আন্দোলন করছেন, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের কর্মচারীরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করছেন, যে প্রতিষ্ঠানের সিংহভাগের মালিক নরওয়েজিয়ান একটি বিদেশি কোম্পানি। এমন না যে এটার মালিক সিংহভাগ প্রফেসর ইউনূস বা অন্য কেউ। তো সেই সিংহভাগ নরওয়েজিয়ান মালিকানার একটি কোম্পানির অন্যায় আচরণের বিরুদ্ধে গ্রামীণ ফোনের কর্মচারীরা কথা বলছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন এই আন্দোলনকারীদের সঙ্গে এই সরকারের নেতৃস্থানীয় ব্যক্তিরা কথাবার্তা বলতেও খুব একটা আগ্রহী না। পল্লী বিদ্যুতের কর্মচারীরা আন্দোলন করেছেন, শিক্ষকরা আন্দোলন করেছেন, তারা তেমন একটা পাত্তা দেন না। কিছু হলেই বলেন লুকিয়ে থাকা ফ্যাসিস্ট। আনসারদের বলেছিলেন
রিকশাওয়ালাদেরকে বলেছিলেন, এরকম সকলকেই তারা বলতে থাকেন আন্দোলন করলে, দাবি করলে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট। কিন্তু এনসিপি কোনো দাবি করলে সেটা নিয়ে তারা কোনো নেতিবাচক মন্তব্য করেন না। তার মানে ওই যে তুমি করলে ভাবি, মানে মানে তুমি করলে দাবি, আমি করলে ভাবি, ব্যাপারটা এরকম আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার। দর্শক, আপনি শুনলেন যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, যে আপনার কথাগুলো আমরা আব্দুল তুষারের কণ্ঠে উচ্চারিত করে দেখি। আশা করি এবারও সেটা মিলে গেছে।